আরে লতা, কি অবস্থা? তোমার কি খবর? তোমার যে পাত্তাই নিয়ে আজ কয়টা দিন, কি হলো? আমার উপর কোনো রাগ টাগ করছো নাকি তুমি? না স্যার, রাগ করব কেন আপনার উপর? আপনি একজন ভালো মানুষ, মহামানব। আপনার উপর কি রাগ করতে পারি স্যার? আপনার সাথে তো আমার যায় না, কারণ আমি আপনার চেয়ে অতি নগণ্য, অতি ছোট, অনেক ছোট, তাই না? মানে গরিব, অর্থহীন, তারপর হচ্ছে চেহারা খুব একটা ভালো না। এটাই তো, তাই না স্যার? আরে লতা, তুমি এভাবে বলছো কেন? আমি কি তোমাকে এভাবে বলছি? হ্যাঁ? বলবো না, কারণ আমাকে রেখে ইদানিং দেখছি, হ্যাঁ, নতুন নতুন সঙ্গীদের নিয়ে ভালোই তো আড্ডা মারছেন। এদিক সেদিক যাচ্ছেন, ওই শিউলিকে নিয়ে যাচ্ছেন, ওই কখনো শাপলাকে নিয়ে যাচ্ছেন। আর আমি তো পূরণ হয়ে গেছি না, তাই না স্যার? হ্যাঁ, পূরণ হয়ে গেছি, তাই না? আচ্ছা লতা, তুমি এভাবে বলছো কেন বলো তো? আমি কি এমন অপরাধ করছি? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? কি এমন প্রমাণ আছে যে তুমি আমাকে দেখাও তো পারলে? হ্যাঁ? আমি কি অপরাধ করছি এই ধরনের হঠাৎ আমার সঙ্গে আচরণ করছো তুমি? আমি ঠিক বুঝতে পারলাম না। কি হয়েছে তোমার? কোনো সমস্যা থাকলে বলো। আমরা দুজন মিলেই তো সেটাকে সলভ করব, তাই না? ও, এটা জানেন না স্যার যে কি হয়েছে? হ্যাঁ, আমাকে এত বড় বিপদের মধ্যে ফেলে রেখে আপনি ভালোই তো বাইরে আড্ডা মারছেন, ইটিস পিটিস, এর সঙ্গে ওর সঙ্গে, এবেলা কালো বেলা, ওর সাথে অমুক জায়গায়, অমুক হোস্টেলে, অমুক রুমে, ভালোই তো কাটাচ্ছেন সময়। আর আমার কি অবস্থা হচ্ছে এদিকে, একবার কি আমাকে খেয়াল করছেন? একটু কি ভাবছেন আমার বিষয়টা নিয়ে? কি করেন নাই আপনি? আমার অবস্থাটা এখন খুবই খারাপ। এটা কি একবারও আমাকে জিজ্ঞেস করছেন যে কি হয়েছে আমার? হ্যাঁ, থাকার সময় তো মনে থাকে না, এখন কি হয়েছে না হয়েছে একটা বারও তো একবার খোঁজ নিলেন না। আজ কয়টা দিন হলো, একবারও কি খোঁজ নিছেন? হ্যাঁ, আমার এই পেটের এটা আমি কি করব? পেটে যে নতুন বাবুটা আসলো, এটা আমি কি করব এখন, বলো? আচ্ছা লতা, এটা কি সত্যি খবর নাকি? হ্যাঁ, এটা কি সত্যি খবর? না, সত্যি না, এটা মিথ্যা খবর, তাই না? কি মনে হয় কি তোমার? হ্যাঁ, কি ভাবছো তুমি আমাকে নিয়ে? কি আমার কি 5টা হাজবেন্ড আছে? তুমি তো জানোই যে আমার হাজবেন্ড বিগত 5টা বছর অস্ট্রেলিয়া থাকে, সে বাসা নেই, তাহলে আমার বাবু আসলে কোত্থেকে? আমি তো তোমাকে ছাড়া আরো কোথাও যাই নাই, তোমার সাথে যতটুকু পারি মেলামেশা করি। তে এর জন্য কি তুমি অন্য কাউকে দায়ী করছো, নাকি আমার সাথে তুমিই করছো, বলো? আমি তো আর কারোর সাথে রিলেশন রাখিনি, তাহলে তো তোমারই এটা কাজ, তোমার দ্বারা এটা হয়েছে। এখন আর এই যে 2-3টা মাস খোঁজ দাও না, আমার এই যে পরীক্ষা করে এটা ধরা পড়লো, এখন আমার কি উপায় হবে? একটা বুদ্ধি তো বের করতে হবে, নাকি এটার পরিচয় তুমি দিতে পারবা যে তুমি এটার বাপ? আর আমার কি হবে? আমি একজনের জীবন সংসারে আছি, সেখানে আমারও তো একটা ব্যাপার স্যাপার আছে নাকি? হ্যাঁ, থাকার সময় তো মনে থাকে না, ভালোই তো হুক্কা মেরে মেরে চলতে পারো। আর এখন এটা সামলাও, নাও কি করবা করো। আমি এসব কিচ্ছু জানি না, বুঝতে পারছো? আরে আল্লাহ, এখন মাথাটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। কি যে করি, কি করব? আচ্ছা লতা, শোনো, আমি না হয় আগামীকাল যে হাসপাতালে গিয়ে একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারপরে না হয় কোনো একটা ব্যবস্থা করব। আচ্ছা বলো তো, যদি এটা লিবারেশন করার সিদ্ধান্ত নিই তাহলে কেমন হবে বলো তো? আরে বাবা, আমি এত কিছু বুঝি না, এত জানি না। যেটা করবা তাড়াতাড়ি করো, কারণ বাবুটা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেলে তখন আর এটা নষ্ট করা যাবে না, সমস্যা হবে। এর পিতৃ পরিচয় তোমাকে নিতে হবে। আর এটা কি আদৌ সম্ভব, বলো? যা করবা তাড়াতাড়ি করো তো, ঘোড়ার ডিম। আমার কিচ্ছু ভালো লাগে না সব। তুমি কি করো আর কি না করো আমি কিছু বুঝি না, ফাজলামো পাইছো, তাই না? একটা দিন তো সময় দাও। আমি আগামীকাল ডাক্তারের কাছে যে পরামর্শ দ্রুতভাবে করব, করে তারপরে যেটাই হোক তোমাকে নিয়ে একটা ব্যবস্থা করে ফেলবো, অবশ্যই হবে, একটা এর রাস্তা বের হবে, হ্যাঁ। তারপরে যা হয় হবে। তাছাড়া তো আর কোনো আমি রাস্তা দেখছি না, বুঝতে পারছো? জানি না সোনা, জানো পাখি, খুব দ্রুত আমার ব্যবস্থা করো, তা না হলে আমি কিন্তু কে, আর আমি এই সমাজে মান সম্মান কিচ্ছু থাকবে না, মুখ দেখাইতে পারবো না, আমি এটার পরিচয় কিভাবে দেব? যেটাই করবা না করবা,
অতি দ্রুত করে ফেলো, বুঝছো? তাছাড়া কিন্তু কার আমার বাঁচন নাই এবার। আমার হাজবেন্ড, ওর কাছে যদি অন্য মানুষ আমার এই অবস্থান দেখে যদি কোনো কিছু অবজেকশন করে বলে দেয়, তাহলে আমার কি হবে একবার ভেবে দেখছো? হ্যাঁ, ভেবে দেখছো একবার? আরে পাগলি, এটা তো আমিও জানি, কিন্তু আমি তো আর বলছি না যে এটা অবহেলা করে ফেলে রাখবো, বা এটা তোমারটা তুমি বুঝে বুঝে নাও, আমি তো আর এটা বলছি না। আমি তো বললাম রে বাবা, আগামীকাল আমি পরামর্শ করে এটার একটা ফয়সালা করেই ছাড়বো। আচ্ছা বলো তো জান, এইটা লিবারেশন করে যদি এটা ক্লিয়ার করা যায়, তাহলে কি তোমার সাথে 1 মাস পরে আবার পূর্বের অবস্থানের মতো মেলামেশা করা যাবে? যদি যায় তাহলে তো ভালোই হতো, তাই না? বিশ্বাস করো, আমি অন্য কারোর সাথে কোনো কিছু করিনি। আমি তোমার সাথে যা করছি, আর আমি নিজেকে একটা স্পেস, একটা গ্যাপ দিয়ে রাখছি, বুঝছো? এখন তোমাকে আবার তৈরি হতে হবে। এর জন্য যা করা লাগে, যত টাকা লাগে, আমি আছি, আমি করবো এটা। তুমি এ নিয়ে কোনো টেনশন করো না, বুঝতে পারছো? ঠিক আছে সোনা, ঠিক আছে। আর শোনো, আহ, এত খাই খাই করো না। আগে এটা করার পরে আমার শরীরটা একটু সুস্থ হোক, তারপরে আমার ওই যে দোতলায় বিল্ডিং এর কাজ চলতেছে, ওই কাজটা শেষ হলে উপরের রুম কমপ্লিট হয়ে গেলে পারে তখন তোমার সঙ্গে করে ওখানে থাকবো। আর শোনো, এবার থেকে কিন্তু ওইটা করার সময় প্রোটেকশন নিয়ে আসবা, প্রোটেকশন নিবা অথবা আমাকে কোনো কিছু খাওয়াইতে হবে। আর এই ভুল করা যাবে না। নিজে তো মজা নেওয়ার জন্য ভালোই তো খালি খালি থাকছো, মানে আগে পিছে কোনো কিছু ভাবো নাই। আজকে এর জন্য এই দশা, এখন বোঝো ঠেলা। কার কি হবে? আমার তো কষ্ট হচ্ছেই, মাঝখানে তোমার অর্থ যাচ্ছে। তারপরে তুমি চাইলেও এই যে আমার সঙ্গে এখন মেলামেশা আর করতে পারছো না, তাই না? তে কার লস হচ্ছে? তোমারই তো লস হচ্ছে। এই জন্য বলছি কি, যে অবহেলা আর করো না, খুব দ্রুত এটা করো, তারপরে 1-1.5 মাস সময় লাগবে, তারপরে আবার পূর্বের অবস্থানে আসবো। আর এখন থেকে আর আমি বাবা ভুল করছি না। ভুল বহুত করছি, কিন্তু এইরকম ভুল যে করছি না, এর মাসুল আমাকে এখন দিতে হচ্ছে, বুঝছো? আচ্ছা জান, এইটা করলে তোমার শরীরটা অনেক শুকায় যাবে না? আরে বাবা, শুকাইলে আর কত শুকাবে? আমি তো এমনিই 75 কেজি ওজন, না হয় 5 কেজি কমবে, তাতে কি হয়েছে? তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে সোনা। তোমার আদর পাইলে, তোমার পরশ পাইলে, তোমার ছোঁয়া পাইলে তো আমার এমনিই তো শরীর ভালো হয়ে যায়। তুমি আমাকে যে, হ্যাঁ, যেরকম ইয়া দাও না, তো শরীর এমনি আরো মোটা হয়ে যায়। আমি চাইলেও কমাইতে পারি না। কত ডায়েট কন্ট্রোল করে দেখছি, কমে না, বাইরেই যায়। তো এরকমই তো ভালো, তাই না? নাকি এর চেয়ে বেশি ভালো না কম ভালো, তোমার কাছে কি মনে হয়? আরে পাগলি, তোমাকে আমার এমনিই ভালো লাগে। কারণ তুমি তো দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দরী, দেখতে অনেক হ্যান্ডসাম, উচ্চতা যথেষ্ট, তারপরে নাদোষ নুদোষ শারীরিক গঠন। হ্যাঁ, কত মসৃণ তোমার চেহারাটা, লাবণ্য, গোলগাল, চোখ দুটো টানা টানা, হরিণের মতো। বেশ মাশাল্লাহ অনেক সুন্দরী আছো তুমি। তারপরে ভালো লাগা না লাগা সেটা হচ্ছে তোমার ট্রিটমেন্টের পরে, আল্লাহ দিলে এমনি সুস্থ হয়ে যাবে, তখন ভালো লাগবে। নিজেকে একটু কন্ট্রোলে রাখো, এবং আমিও কন্ট্রোলে থাকবো। তারপরে যা হয় হবে। না, তারপরেও সবই ঠিক আছে তোমার কথা, কিন্তু আমি চাই কি জানো? আমি চাই হলো, আমি যেন তোমাকে সবসময় আমার সবকিছু দিয়ে, আদর ভালোবাসা সহায় দিয়ে যেন তোমাকে খুশি রাখতে পারি। তুমি আমার প্রতি অনেক সন্তুষ্ট থাকো, এটাই আমি চাই। আমি যেন তোমার কোনো কিছু কমতে না করি। আমার মধ্যে এমন কিছু আছে যা আমি তোমাকে সব যেন বিলাই দিতে পারি মনের ইচ্ছা মতো। বুঝতে পারছো? তুমি খুশি থাকলেই আমি খুশি। জান, আর কিছু বলবা? না, আর আর কি বলবো? যা শোনার সবই তো শুনলাম। তো ঠিক আছে, তুমি এক কাজ করবা, আগামীকাল রেডি থাকবা। আমি ঠিক বেলা 10টার সময় ফোন করলে তুমি চলে আসবা। আমার অফিসের সামনে চলে আসবা, আমি ওখান থেকে নিয়ে তোমাকে হাসপাতালে নিয়ে যাব, বুঝছো? ওকে সোনা, ওকে জান, তাই হবে। তাই হবে। আমি তৈরি থাকবো কালকের জন্য। ওকে। তো আর, আর এখন কিছু বলার নাই, তাই না? তো ঠিক আছে, রাখতেছি, হ্যাঁ? ভালো থাকবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।
তুমিও ভালো থাকবা, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ। কিরে শিলা, শুনলাম তোর নাকি আগামী শুক্রবারে বিয়ে। কই, আমাকে তো একবারও তুই বললি না। হ্যাঁ মামাতো ভাই, আমার তো আগামী শুক্রবার বিয়ে ঠিক করছে। তো সত্যি এটা ফাজলামো না, তোমাকে কেউ জানায়নি আমার ফ্যামিলি থেকে? আর আমিও তো ভুল করছি, আসলে তোমাকে ফোন করা হয়নি। আর শোনো, আমার বিয়েতে কিন্তু অবশ্যই তুমি উপস্থিত থাকবে, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, তা নয় থাকবো, কিন্তু বিয়ের আগে আর একটা দিন কি সময় দিলে হতো না? ধ্যাত, পিছনের কথা ভুলে যাও তো। এতদিন যা করছো তা করছো, সবে মাত্র এখন আমার বিয়ে দিন আগে আসছে আর তুমি আবারও ওই পিছনের কথাই টানছো। এখন আর ওই যাওয়া টাওয়া হবে না, তুমি আসবা। না শিলা, দেখো এরকম কথা বলো না। যেহেতু সারাটা জীবনের জন্য তুমি অন্যের হয়ে যাচ্ছ, আর আমাকে ছেড়ে তো চলেই যাচ্ছ তুমি, তো এই জন্য বলছিলাম যে শেষবারের মতো না হয় আর একটা বার সাক্ষাৎ করতাম। হ্যাঁ, তোমার সাথে সাক্ষাৎ করতে গেলে কি আর তুমি আস্ত ফেরাও? হুম, তুমি যে অবস্থাটা করো, আমার 12টা বাজিয়ে দাও। আর তুমি তো জানোই, পাগলামো করো না তো। এখন এই আগামী শুক্রবারে আমার বিয়ে, আর এখন যদি তুমি আমাকে এই সমস্ত আবার করতে চাও, তাহলে এটা আমি অন্য ছেলের কাছে কি উপহার দেবো? বোঝোই তো, দিনটা আগাই আসছে। একটু মাথায় রাখো, শান্ত হও প্লিজ, এরকম পাগলামা করো না। দেখো এতদিন তুমি আমাকে যা করছো তা করছো, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় এটা না করাই উচিত। দেখো শিলা, জীবন থেকে যখন একবারে তুমি চলেই যাবে, অন্যের তো হবেই। তো আমার কাছে শেষবারের মতো একটা স্মৃতি রেখে যাও। হুম, তোমার আবার এখন ঢং লাগলো? এতদিন জুড়ে দেখে দেখে করে করে হয়নি, এখন আবার শেষবারের মতো স্মৃতি রাখতে হবে কেন? তুমি কি জানো না যে দিনটা আগাই আসছে, আর নিজের একটা প্রস্তুতি বলে কথা আছে। আরে তোমার যে স্বামী হবে, সে তোমাকে কি করে বুঝবে যে তুমি কালকে কি করছিলা? এটা কি বোঝা যায়? তুমি আসো, দেখো আমি আগের মতো আচরণ করব না, আর পাগলামো করব না। ঠিক সাবধানে যা হয় তাই করব। হুম, তোমাকে আমার ভালো করে চেনা আছে, তুমি যে কত সাবধানে করা লোক। হুম, কাছে পাইলে কি যে একটা অবস্থা করো। এটা মনে হয় আমার মনে নাই না? হুম, আমি আবারও ওই ভুল করছি, কারণ এই এই সময় কি পাগলামো করার সময়? বুঝো না কেন তুমি? হ্যাঁ, তোমাকে বারবার আমি একই কথা বলছি যে সেটা নয় পরে দেখা যাবে। আমি কি একদম জীবন থেকে চলে যাচ্ছি নাকি? বিয়ে হলে আমি কি বাবার বাড়ি আসবো না? তখন নয় আবার একদিন দিনখান করে দেখা সাক্ষাৎ করব। আর বিয়ের আগে প্লিজ এরকম পাগলামো করো না লক্ষ্মী সোনা। দেখো, এতদিন যা করছো করছো, তাতে কি তোমার স্বাদ মেটেনি? আবার নতুন করে আবার তোমার সাথে স্মৃতি রাখতে হবে, দেখা করতে হবে। পাগলামো করে না তো, বাদ দাও এসব। পাগলামো না করেই বা কি করব বলো? এতদিনের স্মৃতি কি আর এক মুহূর্তে ভোলা যায়? আর তুমি চলে গেলে আমি থাকবো কেমন করে? এটা কি একবারও ভেবে দেখেছো? আমার কথা কি তোমার মনে পড়বে? হুম? আমি দারুণ কষ্টে থাকবো, তার কোনো উপায় হবে না। তুমি আমার জীবন থেকে শুধু চলেই যাচ্ছ না, আমাকে একদম মেরে যাচ্ছ, বুঝছো? হ্যাঁ, ওনাকে মেরে যাচ্ছে বললেই হলো। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হুম, আমি বিয়ে শাদী হলে তুমি আমার বিয়ে হলে তো তোমার খুশি হওয়ার কথা, কারণ তুমি এতদিন যা পাপ করছো, আমি তোমার জীবন থেকে একদম মুছে যাচ্ছে না। কিন্তু আমার যখন ভালোভাবে সুস্থভাবে বিয়েটা হয়ে যাবে, তোমার বোঝা উচিত যে তোমার পাপটা কিছুটা হলেও কমবে, মুছে গেল। তা না, তুমি আমাকে আরো টেনে ধরছো। তাহলে নিজেই বিয়ে করলে পারতে, তার তো মুরুদ নেই, বাড়ির তো সে কথা বলার মুরুদ নেই। এখন লেখাপড়া করতে করতে আমি বাপের সংসারে বুড়ো হয়ে যাচ্ছি, তারা আমাকে বসায় রাখবে। সময় হয়ে গেছে, তারা ভালো একটা পাত্র পেয়েছে, আমাকে বিয়ে শাদী দিয়ে দিচ্ছে। ব্যাস, তুমি পারলে ঠেকাও, নিজে বিয়ে করতে। এখন দিনক্ষণ হয়ে গেছে, এ বলে আর লাভ কি বলো? শিলা, আমি তো তোমাকে বিয়ে করতে নিষেধ করছি না, কিন্তু আমি তোমাকে বলছিলাম প্লিজ একটা দিন অন্তত সময় দাও আমাকে। একটা দিন, এরকম করো না, একটা দিন প্লিজ। মোর জ্বালা, আমি কাকে এতক্ষণ ধরে কি বোঝাচ্ছি? হুম, একটা দিন সময় দিতে হবে। দিন আর হাতে আসে নাকি? দিন তো ফুরেই যাচ্ছে। পরের ছেলের জন্য নিজের কিছু তো সঞ্চয় করে রাখার দরকার, এটা আমার উচিত। কারণ সেও তো নতুন বউয়ের কাছে কিছু একটা নতুন কিছু আশা করে। তো সবকিছু যদি আমি তোমাকেই দিয়ে যাই, তাহলে তাকে কি গিফট করবো আমি? হ্যাঁ, এইটা কি তোমার একবারও বিবেক কাজ করলো না? তোমার আর একটা বার সময় দিতেই হবে। আর তুমি কি সেই মানুষ? তোমার কাছে গেলে তুমি কি আমাকে আস্ত রাখো? হুম, তুমি বোঝো না এটা? আমি তো ভয় পাই তোমার কাছে গেলে। কেন, আমি কি বাঘ না ভাল্লুক যে তুমি আমাকে ভয় পাও? হ্যাঁ, তুমি কি একবার আসছো আমার কাছে?
এই যে দিনের পর দিন তুমি আমার সঙ্গে আসছো, মেলামেশা করছো, আমার সঙ্গে বেড়াইছো, ঘুরছো, সময় দিছো, সবই করছো। কি এমন তোমার সঙ্গে আমি ভয়ঙ্কর আচরণ করছি যেটা দেখে তুমি আমাকে দেখে ভয় পাও? কি করছি তোমাকে? আচ্ছা, তুমিই বলো, তুমি আমাকে কি করোনি, কোনটা বাদ রাখছো? তুমি যখন যেভাবে যে আইটেমে যা করছো, যা চাইছো, আমার কষ্ট হলেও আমি তোমার কথা রাখছি। আমার চোখে পানি আসলো, আমি কখনো তোমাকে বুঝতে দিইনি আমার দুঃখ কষ্টটা। আর তুমি বলছো যে ভয় পাও, ভয় পাও, ভয় তো আমি তোমাকে পাই। তুমি অত বড় একটা মানুষ, জলদান্ত ছেলে মানুষ, আমাকে যেভাবে মানে অন্যায় অত্যাচার অনেক কিছু করছো তুমি, মানে শারীরিক নির্যাতন সবই করছো তুমি, যেটা আসলে আমি তোমাকে কখনো প্রকাশ করিনি। কারণ তোমার যতক্ষণ তোমার স্বাদ মেটেনি ততক্ষণ তুমি এইভাবেই আমার সঙ্গে আচরণটা করছো, যেটা তুমি কখনো তোমার বিবাহিত বইয়ের সঙ্গেও তুমি পারবা না করতে, সে বাধা দেবে। অথচ আমি তোমাকে কখনো কোনোদিন এটা বাধা দেইনি, তুমি এটা বোঝো না? তোমার মনে নাই? তারপরেও আমি তোমাকে বলি কি, যে দেখো, আর তো সময় নেই, মাত্র 2-3 দিন মাঝখানে সময় আছে। আমি তো পরের ছেলের জন্য কিছু একটা সঞ্চয় রাখবো, সেটা তুমি কেড়ে নিও না প্লিজ। কারণ সেও তো একটা আশাবাদী, নতুন বইয়ের কাছে কিছু একটা নতুন কিছু চায়, আশা করে, আকর্ষণ। এখন আমি যদি তোমার কাছে সবকিছু উজাড় করে দিই, তো তার কাছে তো আমি ধরা খেয়ে যাব। সে তো আমাকে বলবে যে আসলে এটা তো মনে হচ্ছে না যে তুমি ফ্রেশ আছো। হয়তোবা সে আমাকে মাইন্ড করবে, মুখে বলতে না পারলো পরে আমার সঙ্গে অশান্তি করবে। প্লিজ, এই থেকে তুমি আমাকে আজ থেকে মুক্ত করে দাও। তবু আমাকে আর জ্বালিও না তো। অনেক করছো জীবনে, অনেক খাইছো। জীবনে দিয়ে আবার কখনো সময় সুযোগ হয়, আমি যখন বাপের বাড়িতে বেড়াইতে আসবো, তখন না হয় তুমি একদিন আমাকে ফোন দিও, তোমার সঙ্গে পার্সোনাল ভাবে আবার দেখা করে সাক্ষাৎ করে যখন তখন যা হয় তা করো, বুঝছো? কিন্তু শিলা, হঠাৎ করে এইভাবে সিদ্ধান্ত নেওয়াটা কি তোমার উচিত হলো? জীবনের এত বড় একটা সম্পর্ক কি তুমি এক মুহূর্তে পায়ে পিষে মিশে দিলে? হুম? একটা বারের জন্য কি তুমি আমাকে বলছো যে আমার বিয়ে ঠিক হয়েছে, বা আমি অমুক দিনে বিয়ে, অত বা তোমার যদি জীবনের কোনো শেষ ইচ্ছা, কোনো স্বাদ আহ্লাদ থাকে, তুমি আমাকে বলো বা করো। এরকম তো কিছু আমাকে জানান দাওনি। তুমি হঠাৎ করে আমার জীবন থেকে একদম টুক করে পাখির মতো উড়ে চলে যাচ্ছ। যাও। আর কখনো আমি তোমাকে ভাববো না। তোমাকে নিয়ে কোনো কল্পনা জল্পনাও করবো না। কোনোদিন তুমি আমাকে আর ফোন দিও না। আর তোমার বিয়েতেও আমি যাইতে পারবো না। তুমি ভালো থেকো, যেখানে যাও তোমার স্বামীকে নিয়ে তুমি সুখে থাকো, এই দোয়াই করি। দেখো ভাই, প্লিজ রাগ করো না। দেখো, আমি তোমাকে ভুল বুঝতেছি না, আর আমি কোনো ভুল করে থাকলে তুমি ক্ষমা করে দিও প্লিজ। তবুও তুমি রাগ করো না, আমাকে তুমি ভুল বুঝো না। আমি তো একটা মেয়ে মানুষ, অবলা। আমার কি করার আছে বলো? আমার বাবা মা যেখানে আমাকে দেবে, আমার তো বয়স হয়েছে, তারা কি আমাকে বসায় রাখবে তাদের সংসারে? বিয়ে তো আমাকে করতেই হবে। তো তারা একটা ভালো পাত্র পাইছে, দেখে শুনে আমাকে একটা বিয়ে শাদী দিচ্ছে। তো তুমি এখানে বাধাও হইও না, তুমি ভাই কোনো মনে কষ্টও নিও না। যতদিন ফ্রিতে যা করছো করছো, আমি মনে করি যথেষ্ট করছো, যথেষ্ট হয়েছে। আর আমি তো এমন না যে আমাকে তুমি যা করছো এতদিন ধরে, এই পাপের দায় আমি তোমাকে জড়াচ্ছি বা তোমাকে দায়ী করছি অথবা তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, তাও তো না। এমন তো করতে পারতাম যে আমার ফ্যামিলিকে সবকিছু খুলে বলে তোমাকে তো পিছিয়ে নিয়ে তোমাকেই বিয়ের অফার করতে পারতাম। তখন কি করতে তুমি? আমি তো তাও করিনি। তো তুমি আমাকে এইভাবে রাগ রাগ করে ছেড়ে থেকো না। আমাকে মাঝে মাঝে ফোন দিও। আর শোনো, আমার বিয়েতে কিন্তু কথা দাও তোমাকে আসতেই হবে। তুমি যদি না আসো, তাহলে কিন্তু আমি বিয়ের পিড়িতে বসবোই না। কথাটা মাথায় রেখো। কারণ আমার নিজের প্রাইভেসি সম্পর্কে আমার পায়ের থেকে মাথা অবধি, যা আমার স্বামী এ পর্যন্ত দেখতে পায়নি বা দেখবেও না ওইভাবে, যা আমি তোমাকে গিফট করছিলাম, এটা তো তুমি ভালো করেই জানো। প্লিজ ভাইয়া, আমার উপর রাগ করো না। প্লিজ, অবশ্যই তোমাকে আমার বিয়েতে থাকতে হবে। আমি সত্যি কথা দিলাম, তুমি যদি আমার বাড়িতে না আসো, আমি কখনো আমার বিয়ের পিড়িতে বসবোই না। বুঝছো? মাথায় রেখো জিনিসটা। রাগ বেশি দেখাও না। রাগ কিন্তু আমারও আছে, চাইলে আমিও রাগ করতে পারি তোমার উপরে। অনেক সহ্য করছি, আর কষ্ট দিও না শেষ মুহূর্তে এসে। আচ্ছা, তোমার যা ভালো হয় তাই করো। আমার আর কি বলার? তোমার ঊর্ধ্বে তো আর আমি কোনো কিছু এখন বলতে পারছি না। সেটাই তো, যেখানে যাও ভালো থেকো। চেষ্টা করব। এত করে যখন বলছো, তোমার বিয়েতে আসার চেষ্টা করব। ততক্ষণে ভালো থেকো। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই গল্পটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক দিন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, পরবর্তী আরো সুন্দর ভিডিও আসছে, ততক্ষণে না অপেক্ষায় থাকুন।
হ্যালো। হ্যাঁ মা, বলো। শোন রে বাবা, এই বয়সে নিজের বাপকে বিদেশ পাঠিয়ে বাপের ইনকামের টাকায় ভালোই তো দেশ বিদেশে মাস্তি করে বেড়াচ্ছিস, মজা করে বেড়াচ্ছিস, ভালো, খুব ভালো লাগতেছে না? এদিকে মায়ের খেয়াল খুশি কি একবার রাখছিস যে আমি কি হালে আছি? হ্যাঁ, তোকে এবার বাড়ি আস, তোকে বিয়ে শাদী দিয়ে দেবো। তুই খুব শয়তান হয়ে গেছিস। শোন, তোর বান্ধবীর বাপ আমার কাছে এসে একটা বিচার দিছে, তোর বান্ধবীর সঙ্গে তোর কি হয়েছে, কি করছিস তুই? হ্যাঁ, মা, আমি ওর সঙ্গে যেটা করতে যাই ধরা খাইছিলাম, এটা তো বিচার একবার হয়ে গেছে, আবার তোমার কাছে আসছে কেন? তুই বুঝিস না? একটা হ্যান্ডসাম ছেলে দেখলে মেয়ের বাপের মাথা ঠিক থাকে, তুই বল। তোর সঙ্গে মনে হয় ওর সম্বন্ধ নিয়ে আসছি, বিয়ে শাদী দেবে। হ্যাঁ, বললেই হইলো বিয়ে শাদী দেবে, জবর এখন কথা পাইছে। আমার যতটুকু দরকার ছিল আমার হয়ে গেছে, ব্যাস আমি সরে পড়ছি। এখন ওরে আর আমি চিনি না। ওর বলে দিও আমার বাসায় টাসায় যেন আসে না, আমি কিন্তু পরে ওই হয়ে ঝামেলা পাকিয়ে যাবে কিন্তু। এই, মেয়েটা এসে বলতেছে তুই নাকি সন্তানের বাবা হতে যাচ্ছিস। দেখো মা, এটা 100% মিথ্যা কথা। এই সমস্ত কথায় তুমি কান দিও না। আচ্ছা শোন, তোর ওর কাছে যে ফসল বুনতে হবে কেন? তোর মা নেই? হ্যাঁ, তোর মা, মায়ের পেটে দিতে পারিস না? তোর মা, তোর বাপ বিদেশ চলে গেছে আর নিজে তোর ভালোই এই এই মেয়ের সাথে, ওই বন্ধুর সাথে এখানে ওখানে এটা ওটা করে বেড়াচ্ছিস, ভালোই তো করে বেড়াচ্ছিস। তো এই সমস্ত করতে তোর বান্ধবীর কাছে যাওয়া লাগবে কেন? আমি নেই, আমার কাছে এই সমস্ত করতে পারিস না? আমারও তো লাগবে। এইসব বলো কি মা? তার মানে আমি তোমাকে, কি বলো এইসব? আচ্ছা, এটা অবাক হওয়ারই বা কি আছে তুই বল। কারণ দেখ, তোর বাবার 2টা বছর বিদেশ আছে, আর তোর মতো এরকম একটা জোয়ান মুদ্রা ছেলে থাকতে তোর মায়ের এত কষ্ট, তুই কি করে এটা মেনে নিস বাবা, তুই বলতো। তুই ওই মেয়ের পেটে এটা করতে যাস, ওই মেয়ের সঙ্গে এটা করতে যাস, অমুকের বাপে দরবার নিয়ে আসে, বেচার নিয়ে আসে, তুই ওখানে যাস বন্ধু বান্ধবের সঙ্গে অগাধ টাকা পয়সা খরচ করছিস, অনেক বিলাসটা করে বেড়াচ্ছিস, কিন্তু তো আমি কি করছি তাই বল। আমারও তো কোনো কিছু দরকার হয়, তুই কি এদিকে খেয়াল করছিস? তোর মাই কি কম? তোর মা তো সুন্দরী, জোয়ার মধ্যে কোনো অংশ কোনো কিছুতে কম না। তাহলে তোর বাইরে যায় এই সমস্ত করা লাগবে কেন? তাহলে মা তুমি বলে দাও আমি কি করব। তুই কি করবি মানে, তুই কি এখনো বুঝিস না? আমি কি তোকে এখনো আমার কথা ভেঙে চুরে এত কিছু বললাম, তারপরেও বুঝিস না যে তুই কি করবি? কিন্তু মা, বুঝলাম, কিন্তু এইটা করতে যায় যদি তোমার পেটে কোনো কিছু মানে হয় টয়, তাহলে তখন কি করবা তুমি? বাবার কাছে কি জবাব দিবা? ওরে বাবা, তোর বাবার কাছে সেটা যা বলা লাগে, যা করতে হয়, এটা আমি ম্যানেজ করব। এই দায়িত্বটা তোর না। তুই শুধু তোর বাবা যতদিন বাইরে থেকে না আসে, আমি এতদিন দেখ অনাহারে আছে, আমাকে তোর চালাতে হবে। কি করে চালাবি, কি করে কি করবি, এটা আমি জানি না, এটা তুই বুঝিস। তুই আমাকে এখন থেকে ওই ঠিকঠাক মতো এটা দে। দেখ, বাইরে কোনো মেয়ের কাছে যাবি না, কোনো মেয়ের বিচারও আমি নিতে পারবো না। আর কোনো মেয়ের বাপ যাতে এসে আমার কাছে না বলে যে তোমার ছেলে আমার মেয়েকে এরকম করছে, বা তার পেটে এরকম সমস্যা, বা এটা আছে, এই সমস্ত যেন কথা না বলে। তুই এখন থেকে মানে যা কিছু করতে হয় আমার সঙ্গে কর। তুই নাকি এত পারদর্শী হয়েছিস, কিসের এত ইয়ে হয়েছিস যে মানুষের ঘরে যায় এই সমস্ত করছিস? আমি থাকতে আমাকে তোর ভাল লাগে না? আমি কি ওই সমস্ত মেয়ের চেয়ে কম তুই বল? তাহলে ওখানে যাবি কেন তুই? এটা তো আমার মাথায় আসে না রে বাবা। তাহলে আমি বাইরে এসব ছেড়ে দেবো? তোমাকেই করতে হবে? হ্যাঁ, আমার কথা ওইটাই, আমাকেই তোর করতে হবে। তুই বাইরের জগৎ থেকে একদম বেরিয়ে আই, মানে বাইরে তোর কোনো কিচ্ছু দরকার নেই। তোর যখন যেটা করতে হয় সেটা আমার সঙ্গে তুই করবি। এই কথা, তাহলে বাইরে কোনো বিচার আচারও আসবে না। আর তোর মারও হবে। তোর মা একটু সুখে থাক, ভালোভাবে দিনকাল যাক, তোর মায়ের ইজ্জত বজায় থাক, মান সম্মান বজায় থাক, এটা তুই চাস না? দেখ, আমি যদি আজকে তোর কোনো চাচার সাথে অথবা আমার কোনো আত্মীয় স্বজন কারোর সাথে যদি গোপনে আমি এটা করতাম, অথবা মানিজ্জত যাইতো, তাহলে কি তোর ধারে পড়তো না এটা? তুই আমার সন্তান না, বল? তাহলে এইটা করবো কেন? তুই নিজে এটা করবি, এটা দুজনের মধ্যে থাকবে। আর এটা তো তোর জন্য আরো ভালো। সকাল বিকাল যখন রাত দিন নেই, তোর যখন এটা মনে হবে দরকার পড়বে, তুই আমাকে বলবি, আমি তোকে দেব। ওই পরের পেটে ফসল বুনিয়ে আসবি কেন? মায়ের পেটে দে। বুঝিস না এটা? আচ্ছা মা, তা নয় করা যাবে, সমস্যা নেই। কিন্তু তোমার বাড়িতে যে মেয়ে রাখছো, ঘর জামাই রাখছো, তো ওরা থাকলে তো আমাদের সমস্যা হবে, ওদের কি করবা? ওরে বাবা, ওদের টেনশন তোর করা লাগবে না। যে তোর ওই দোলাবাড়ির চাকরি তো ট্রান্সফার হয়েছে, ওরা অন্য জায়গায় পোস্টিং হয়েছে, চলে যাবে এই মাসের শেষেই। বাড়ি ভাড়া থাকবে, এই নিয়ে কোনো টেনশন করিস না। তখন তো বাড়িটা একদম ফাঁকাই হবে, তোর আর আমার দারুণ ভাবে মাস্তি হবে, বুঝিস না এটা? পাগল ছেলে। কিন্তু মা, আসলে আমি ওই যে আমার ওই বান্ধবীটার সঙ্গে যা করেছিলাম, আর ও যেভাবে আমার সঙ্গে ইয়া করতো, মানে আমি দারুণ ভাবে এটা খুবই মজা পাইতাম। তো সেটা কি আর তোমার কাছে পাওয়া যাবে সম্ভব, তাই বলো? ওরে বাবা,
তোমার বান্ধবী এতই পারদর্শী, চেনা আছে। এই, আমি তোর মা, আমি কি কম দেখতে শুনতে জোয়ান মদ্দা হ্যান্ডসাম? আমি আজ পর্যন্ত রাস্তা দিয়ে কোথাও যদি হেঁটে যাই, তাহলে মানুষ আমার দিকে ফেল ফেল করে তাকায় থাকে। কি একখান যাচ্ছে রে! আর তুই এই কথা বলতেছিস? তোর মুখে এই কথা মানায়? আরে সে কত পারে রে, তার চেয়ে দ্বিগুণ পারি আমি, জানে তোর বাবা। আরে তুই শুরু করে দেখ না, মানে তোর কতটা মানে ভালো লাগবে আমি তোকে এখন বুঝাইতে পারবো না। বৃক্ষ তোমার নামকে ফলে পরিচয়, আমার কথা না। তুই এটা বুঝতে পারবি যখন তোর সঙ্গে হবে, বুঝতে পারছিস? আগেই আজে বাজে টেনশন করে ওই পাগল হয়ে যাচ্ছে। আরে তোর ওই সমস্ত মেয়েরা আমার চেনা আছে, কি ওর এত রূপ জীবন জ্বালাইছে রে? তার চেয়ে আমি দ্বিগুণ না, আমি তোকে দারুণ ভাবে সুখী করবো, পাগল ছেলে। আচ্ছা মা, এই কথাটা বলো তো, দুনিয়াতে এত মানুষ থাকতে তুমি তোমার ছেলেকেই কেন ঠিক করলে তোমার জন্য? ওরে বোকা ছেলে, এখনো বুঝলো না? তুমি যদি আসলে সেই প্রকৃতির ছেলে হতে, তোমার যদি বাইরে থেকে কোনো কমপ্লেন না আসতো, তাহলে তো আমি তোমাকে এটা বলতাম না। তো আমি চাইনি যে আমার ছেলের কোনো বাজে কথা বাইরে থেকে আসুক, কোনো অভিযোগ নিয়ে আসুক কোনো মেয়ের বাপ, এটা তো আমি চাই না। এই জন্য তোমার মতো ছেলেকে আমার ঘরে বসাতে হলে পারে আমার সঙ্গে, আমি এটা তোমার যেটা তুমি যে জন্য বাইরে ঘুরতেছো বা কারো কাছে যাও, সেটা যদি আমি তোমাকে পূরণ করতে পারি, তাহলে তোমার বাইরে যেতে হবে কেন? কোনো অভিযোগ থেকেও বাঁচলাম। আবার এদিক তোমার বাবা যেহেতু বাড়িতে থাকে না, তোমার মাও তো কম না দেখতে শুনতে, তাহলে তোমার মায়েরও হলো, তোমারও হলো। আবার এদিক অভিযোগ থেকেও বাঁচলাম। বুঝতে পারছো? এই জন্য বোঝে না পাগল ছেলে। ও, এই কথা। কিন্তু ঠিকই আছে। কিন্তু মা, আমি কি তোমাকে ওই সেইভাবে মানে বাবার মতো করে চালাইতে পারবো ঠিকঠাক মতো? কেন না পারে রে, বা কি আছে, কেন পারবে না? তুমি তো কেবল চ্যাংড়া ছেলে, যুবক মানুষ, তোমার কথাই আলাদা। আরে তোমার বাবার তো বয়স হয়ে গেছে, তার চলাফেরার কথা বাদ দাও তো। তোমাদের তো এখন সময় রে বাবা। আর তোমাদের এখন মানে যে সময়, তোমার দ্বারা সবই সম্ভব। আরে তোমার বাবার চেয়ে তুমি সুন্দরভাবে সংসার পরিচালনা করতে পারবা, আমার সঙ্গে এটা ইয়ে করতে পারবা, বুঝতে পারছো? এই জন্য তো। আর আমি তোমাকে নিজ হাতে লালন পালন করছি না, তোমার কোথায় কি আছে না আছে এটা তো আর আমার চেয়ে কেউ ভালো জানে না। আর এই জন্য তুমি তো দেখতে শুনতে তোমার বাবার মতোই উঁচু লম্বা হয়েছো। তুমি কি কম নাকি, পাগল ছেলে? আর তোমার মাই কি কম? হ্যাঁ, কোল ভরে দেওয়ার মতো পাগল। হবে, অবশ্যই হবে, এই নিয়ে তুমি টেনশন করো না। তুমি যথেষ্ট পারবা রে বাবা। আহ মা, আমি আসলে তোমাকে নিয়ে একটু টেনশন করতেছিলাম, যে কারণ তুমিও তো বেশ উঁচু লম্বা মোটাসোটা কি একটা মানুষ। আর আমার বান্ধবীরা তো আর ওই রকম না, তারা হ্যাংলা পাতলা, তাদের সাথে আসলে আমার যায়, কিন্তু তোমার সাথে কি করে সেটা বলছে আর কি। ওরে পাগল ছেলে, সব মানুষই একই, বুঝতে পারছিস? তোকে আরো খুলে বলবো, আর কিছু বোঝাইতে হবে না। ওই হ্যাংলা পাতলা মানুষও যা, ওই মোটা মানুষও তাই, শুধু দেখতে একটু ভিন্ন, তাছাড়া সব ওই একই রকম পাগল ছেলে। তুই একটা বার দেখ না, তারপরে বুঝবি। আরে তুই তুই নিজে মুখেই তখন বলবি যে মা, আসলেই তো, মানে আমি যখন যেখানে জীবনে গেছি না গেছি, তোমার মতো আমাকে কেউ খুশি করতেই পারিনি। তুই বলবি তখন। দেখিস, আমি তোকে এটা বলে রাখলাম। কারণ সুখের জন্য আসলে কি করতে হয় না হয়, এটা আমরা জীবনে সংসার তোর বাবার সঙ্গে করে আসতেছি। কাকে খুশি করতে গিয়ে কোনটা প্রবলেম ফেস করতে হয়, কোনটা কি করতে হয়, সেটা আমার যথেষ্ট জানা আছে। আর একটা অবিবাহিত মেয়ের তো আর ওগুলো অত জানা নেই। তুই জন্য বলতেছি, মজাটা তুই বেশি পাবি, সুখে তুই বেশি হবি মায়ের কাছ থেকে, বুঝতে পারছিস? তুই একবার ট্রাই করে দেখ না, তোর যে কতটা ভালো লাগবে, তখন তুই বুঝবি। এখন তো তোকে আমি বুঝাইতে পারবো না মুখে কথা বলে, বুঝতে পারলি? হ্যাঁ, বুঝলাম। কিন্তু মা, আমার আর একটা প্রশ্ন। বাবা তো আজ 2টা বছর বিদেশ আছে, তো তুমি এতদিন কিভাবে থাকছো? মানে এখন যেভাবে তুমি আমাকে চাইছো, এতদিন তো বলনি। তাহলে এতটা দিন তুমি কিভাবে পার করে আসছো, এটা বলো তো আমাকে। বাবারে, বুড়াল্লাম মেয়ে মানুষের মনে অনেক ধৈর্য দিয়ে দিয়েছে। তাই দেখ, নিজের মান সম্মান বজায় রেখে খুব ধৈর্যের সহিত এতদিন এভাবে পড়ে আছি, মনে বড় কষ্ট নিয়ে রে বাবা। কিন্তু এখন আমি দেখছি তুই সাবালক হয়ে উঠছিস, বড় হয়ে উঠছিস, তুই এদিক সেদিক এখন যাওয়া ধরছিস। মেয়ের বাবারা বিভিন্ন রকম আজকাল এই অভিযোগ নিয়ে আসে আমার কাছে। তো আমি খেয়াল করে দেখলাম যে তুই যখন এই সমস্ত বাইরে শুরু করছিস, তাহলে তোর মতো ছেলে থাকতে আমি বা এভাবে অনাহারে পড়ে থাকবো কেন? আর আমি যেটা মুখ ফুসকে অন্য মানুষের কাছে যাইতেও পারতেছি না নিজের মান সম্মানের ভয়ে, তো সেটা তোর মধ্যেই যখন বিরাজ করতেছে, তুই যখন এটা বাইরে বাইরে করে বেড়াচ্ছিস, তাহলে সেটা মায়ের সঙ্গে সময় দিলেই তো পারিস। তাহলে তোর মায়েরও হলো, তোরও হলো, এইটা আর কি। তাছাড়া তো আমি উপায় ছিল না। দেখ বাবা,
তোর বাবা ওই যখন গভীর রাত্রে মানে ভিডিও কল দিলে পারে উঠে ওনার তাই হাত দিয়ে যাই হোক ইয়ে করতো মোবাইলে দেখে। তো আমার বলতো যে এটা দেখি ওইটা দেখি দেখাতাম, বা সে ওখান থেকেই মানে ওইটা সে নিজের মতো নিজে সেরে নিত। তুই তো জানিস একটা ছেলে মানুষ কি করে। তো সে ওইভাবে চুপ করে আছে, কিন্তু আমার তো আর কোনো কিছু হতো না। আমি তো এভাবেই দেখ কষ্টের মধ্যেই জীবনটা কাটাচ্ছি। তো আজ যখন একটা সুযোগ আসলোই, তুই যখন বড় হয়েছিস, তোর মা যখন এটা বুঝতেই পারলো, তাহলে তোর মা বা এভাবে অনাহারে থাকবে কেন? প্রশ্নটা আমার। এই জন্য ঠিক করলাম যে বাবা রে, এখন যেহেতু বাপের মতো উঁচু লম্বা বড় হয়ে গেছিস, আর তোকে দিয়ে আমার হবে, বুঝতে পারছিস? এই জন্যে আমি আর তোকে বাইরে কোথাও যেতে দেব না, আর কোনো অভিযোগও বা কোনো মেয়ের বাপের নেব না। তুই এখন থেকে নিয়মিত আমার সঙ্গে এভাবে থাকবি, বুঝছিস? তাহলে আরে আমার যা হয় হবে, সেটা তোর এই নিয়ে টেনশন করা লাগবে না, সেটা আমি জানি, এটা আমি ম্যানেজ করে দেব। তুই শুধু চালাবি, দেখ জীবনে অনেক সুখী হতে পারবি। তোর জীবনে বিয়ে শাদী করতে মনে চাইবে না? আমার সঙ্গে একটাবার সময় দিয়ে দেখ না, জীবন সংসারটা কত সুন্দর লাগে তোর, একটু অনুভব করতে পারবি তখন, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো, তাহলে তোমার কথা মতোই এখন থেকে আমি চলাফেরা করব। আর কখনো কোনো মেয়ের বাপ তোমার কাছে আমার সম্পর্কে কোনো কমপ্লেন, কোনো অভিযোগ আর নিয়ে আসবে না। তাহলে প্রমিস? হ্যাঁ, প্রমিস করলাম তো। আমি যে কতটা খুশি হয়েছি জানিস বাবা, মনে চাইছে তুই আজকেই বাড়ি আয়, তাহলে আমার যে কতটা ভালো লাগতো, আর তোরও যে কতটা মন ভালো হতো, তুই এটা বুঝতি যদি কাছে থাকতি। তো শোন, কালকে কিন্তু বাড়ি চলে আসিস, তোর ওই বন্ধুর বাসায় আর থাকবি না। ওকে মা, তাই হবে। তো ঠিক আছে, রাখি এখন। আচ্ছা ঠিক আছে, রাখো বাবা। ওকে, বাই। তো বন্ধুরা, আমার ছেলের সঙ্গে আমার এই সংলাপটি শুনে তোমাদের কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে নিজের যত্ন নিও, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।